1872 সাল আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলেছে একটি বাণিজ্যিক জাহাজ। সবকিছুই যেন স্বাভাবিক। জাহাজে রয়েছেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন, তার স্ত্রী এবং তার ছোট্ট কন্যা, এবং তাদের সাথে ছিল 7 জন দক্ষ নাবিক। তাদের গন্তব্য ছিল ইতালি। কিন্তু কয়েক সপ্তাহ পর সমুদ্রের মাঝখানে এই জাহাজকে খুঁজে পাওয়া গেল একটি অদ্ভুত অবস্থায়। জাহাজটি অক্ষত, মালামাল অক্ষত, খাবার এবং জলও ছিল অক্ষত, কিন্তু জাহাজের মধ্যে একটাও মানুষ নেই। না কোনো ক্যাপ্টেন, না পরিবার, না কোনো নাবিক। যেন জাহাজের সকল মানুষ হঠাৎ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা অনুসরণ করব ইতিহাসের অন্যতম বিখ্যাত ভুতুড়ে জাহাজ মেরি সেলেস্টের অবিশ্বাস্য গল্প। কোনো রহস্য বা গল্পের শুরু হঠাৎ করেই হয় না, কখনো কখনো তার শিকড় লুকিয়ে থাকে বহু বছর আগে। আর মেরি সেলেস্টের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। সময়টা ছিল 1861 সাল। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত কানাডার নোভা স্কটিয়া। এ সময় সমুদ্র পথই ছিল আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহনের জন্য প্রতিনিয়ত তৈরি হচ্ছিল নতুন নতুন জাহাজ। আর সেই সময় স্পেন্সার দ্বীপের একটি শিপ ইয়ার্ডে নির্মাণ করা হয় একটি বাণিজ্যিক জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় 100 ফুট। কাঠের তৈরি শক্তিশালী কাঠামো, 3টি মাস্তুল, দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য উপযোগী নকশা। তখন অবশ্যই জাহাজটির নাম মেরি সেলেস্ট ছিল না, এর প্রথম নাম ছিল অ্যামাজন, একটি শক্তিশালী নাম। গ্রিক পুরাণের কিংবদন্তি নারী যোদ্ধার নাম অনুসারে এই জাহাজটির নামকরণ রাখা হয়েছিল। জাহাজটির মালিকরা আশা করেছিলেন অ্যামাজন সমুদ্রের সাহসিকতা আর সাফল্যের প্রতীক হয়ে উঠবে। অ্যামাজন জাহাজটি সমুদ্র যাত্রায় বের হওয়ার কিছুদিন পরেই ঘটে অদ্ভুত কিছু ঘটনা। জাহাজটির প্রথম ক্যাপ্টেন রবার্ট ম্যাকলেলান হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে জাহাজটিকে মাঝপথ থেকে ফিরিয়ে আনতে হয়। কিছুদিন পরেই সেই ক্যাপ্টেন আবার মারা যান। অবশ্যই একজন মানুষের অসুস্থ হয়ে মারা যাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু নাবিক সমাজে কুসংস্কার ছিল প্রবল। অনেকেই ফিসফিস করে বলতে শুরু করলো এই জাহাজটি নাকি অশুভ, এটা কি কোনো অদ্ভুত দুর্ভাগ্য বয়ে আনছে, এবং তখনও কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পরবর্তী কয়েক বছরে অ্যামাজন একের পর এক দুর্ঘটনায় মুখোমুখি হয়। কখনো কখনো ঝড়ে ক্ষতিগ্রস্ত হতো, কখনো অন্য জাহাজের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতো, আবার একবার তো একটি মাছ ধরা নৌকার সাথে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রতিটি দুর্ঘটনার পর জাহাজটিকে মেরামত করা হতো, আবার সমুদ্রে পাঠানো হতো, কিন্তু দুর্ভাগ্য যেন জাহাজটিকে ছাড় ছিল না। সমুদ্র কর্মরত নাবিকদের মধ্যে ধীরে ধীরে একটি গুজব চারিদিকে ছড়িয়ে পড়ে, অ্যামাজন জাহাজ নাকি অভিশপ্ত। অবশ্য ইতিহাসবিদরা এই সমস্ত কুসংস্কারকে গুরুত্ব দেন না। 1867 সালে আরো একটি বড় বিপর্যয় আসে। কেপ ব্রেটন দ্বীপের কাছে এক প্রচন্ড ঝড়ে পড়ে জাহাজটি। প্রবল ঢেউ এবং বাতাসের আঘাতে অ্যামাজন জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত জাহাজটিকে উপকূলে আটকে যেতে হয়। অনেকেই মনে করেছিলেন এবার হয়তো এটা সমাপ্তি, এবং এই ঘটনাটির পর জাহাজটিকে কার্যত পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। একদল ব্যবসায়ী কম দামে জাহাজটি কিনে নেয়। তারা সিদ্ধান্ত নেয় এটিকে নতুন করে সংস্কার করা হবে, নতুন জীবন দেওয়া হবে। মাসের পর মাস ধরে জাহাজটিকে মেরামত করা হয়। অবশেষে জাহাজটি নতুন পরিচয় দেওয়া হয়, নতুন নাম রাখা হয়, যার নাম হয় মেরি সেলেস্ট। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মালিকদের আশা ছিল হয়তো দুর্ভাগ্যও দূর হবে, হয়তো জাহাজের নতুন নাম মেরি সেলেস্ট নতুন ভাগ্য নিয়ে আসবে। প্রথম দিকে মনে হয়েছিল সত্যিই হয়তো সব ঠিক হয়ে গেছে। মেরি সেলেস্ট নিয়মিত বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে, বিভিন্ন বন্দরে ঘুরে ঘুরে পণ্যদ্রব্য পরিবহন করতে থাকে। 1872 সালে নভেম্বর মাস। নিউ ইয়র্ক বন্দর তখন চূড়ান্ত ব্যস্ততায়। বিশ্বের নানা প্রান্ত থেকে পণ্যবাহী জাহাজ যাতায়াত করছে। নাবিকদের হাঁকডাক, জিনিসপত্র মালামাল ওঠানামা, ব্যবসায়ীদের ব্যস্ততা, এবং এই ব্যস্ত বন্দরের মাঝেই নোঙর করে রাখা ছিল একটি জাহাজ, মেরি সেলেস্ট। সামনের কয়েকদিনের মধ্যেই জাহাজটি যাত্রা শুরু করবে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ইতালির উদ্দেশ্যে। কিন্তু কেউই জানতো না এই যাত্রা ইতিহাসের সবচেয়ে রহস্যময় সমুদ্র যাত্রায় পরিণত হবে। এবং এই যাত্রার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন স্পুনার ব্রিগস। তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম সমুদ্রের সঙ্গে জড়িত ছিলেন। সমুদ্র ছিল তার কাছে ঘরের মতো পরিচিত। বছরের পর বছর তিনি সমুদ্রে কাটিয়েছেন। তার সততা এবং দক্ষতা নিয়ে কখনোই কোনোদিনও প্রশ্ন ওঠেনি। তৎকালীন নাবিক সমাজে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। কিন্তু এবারের এই যাত্রায় তিনি একা ছিলেন না, সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা এলিজাবেথ ব্রিগস আর তাদের মাত্র 2 বছরের ছোট্ট মেয়ে সোফিয়া। অনেকেই অবাক হয়েছিলেন, কারণ দীর্ঘ এবং বিপজ্জনক সমুদ্র যাত্রায় পরিবারকে সঙ্গে নেওয়া খুব একটা সাধারণ ছিল না। কিন্তু ব্রিগস পরিবার ছিল খুবই ঘনিষ্ঠ, তাই এই যাত্রায় স্ত্রী ও কন্যাকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন। এছাড়া তাদের সাথে জাহাজে ছিলেন অভিজ্ঞ 7 জন নাবিক। সেই সময় মেরি সেলেস্ট বহন করেছিল 1701 ব্যারল শিল্প কারখানায় ব্যবহৃত অ্যালকোহল, বর্তমানে যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল।
এবং এই মালামাল বা পণ্য সামগ্রীর মূল্য ছিল অনেকটাই বেশি, আর তাই জাহাজের মালিকদের কাছে এই যাত্রা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1872 সালে 7ই নভেম্বর অবশেষে নিউ ইয়র্ক বন্দর ছেড়ে যাত্রা শুরু করে মেরি সেলেস্ট। জাহাজ ধীরে ধীরে প্রবেশ করে বিশাল আটলান্টিক মহাসাগরে। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। ক্যাপ্টেন ব্রিগস নিয়মিত লগবুকে নোট লিখছিলেন। জাহাজের গতি, আবহাওয়ার অবস্থা এবং সমুদ্রের পরিস্থিতি সবকিছুই সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছিল। কিন্তু আটলান্টিক মহাসাগর কখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। শান্ত সমুদ্র যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিতে পারে। নভেম্বর মাসের সময় উত্তর আটলান্টিক বিশেষভাবে বিপজ্জনক। ঝড়, ঘূর্ণি বাতাস এবং বিশাল ঢেউয়ের জন্য এই অঞ্চল খুবই কুখ্যাত। তবুও অভিজ্ঞ ক্যাপ্টেন ব্রিগস পরিস্থিতি সামাল দিতে সক্ষম ছিলেন। দিন গড়িয়ে সপ্তাহ পার হয়। মেরি সেলেস্ট ধীরে ধীরে ইউরোপের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে 1872 সালে 7ই নভেম্বরের পর পৃথিবীর কোনো মানুষই ক্যাপ্টেন ব্রিগস, তার পরিবার, এমনকি তার নাবিকদেরও জীবিত অবস্থায় দেখেননি। 1872 সালে 4 ডিসেম্বর পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কাছাকাছি সমুদ্র পথে এগিয়ে চলেছে একটি ব্রিটিশ জাহাজ। নাম ছিল দেই গ্রাটিয়া। ক্যাপ্টেন ডেভিড মোরহাউসের নেতৃত্বে দেই গ্রাটিয়া জাহাজটি জিব্রাল্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। সকালের আলো ধীরে ধীরে সমুদ্রের ওপর ছড়িয়ে পড়ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা এমন একটি দৃশ্য দেখতে চলেছিল যা ইতিহাসের পাতায় সারা জীবনের জন্য লেখা থাকবে। দুপুর প্রায় 1টার দিকে জাহাজের একজন নাবিক দূরে একটি জাহাজ দেখতে পায়। প্রথমে বিষয়টি খুব অস্বাভাবিক মনে হয়নি, এটা একদমই স্বাভাবিক ঘটনা। কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণের পর নাবিকদের মনে সন্দেহ জাগতে শুরু করে, কারণ জাহাজটি চলাফেরা অস্বাভাবিক ছিল। কখনো ডান দিকে ঘুরছে, কখনো বাঁ দিকে। মনে হচ্ছিল যেন জাহাজটি কেউ ঠিকমতো নিয়ন্ত্রণ করছে না। ক্যাপ্টেন মোরহাউস দূরবীন দিয়ে জাহাজটির দিকে তাকালেন। ডাক দিয়ে বা চিৎকার করেও কাউকে দেখা যাচ্ছে না। এটি ছিল একটি জীবন্ত জাহাজ, কিন্তু কোনো প্রাণ নেই। দেই গ্রাটিয়া জাহাজটি ধীরে ধীরে ওই অপরিচিত জাহাজটির দিকে এগিয়ে গেল। অবশেষে জাহাজটির নাম তারা পড়তে সক্ষম হয়। জাহাজটির নাম ছিল মেরি সেলেস্ট। নামটি শুনতে ক্যাপ্টেন মোরহাউস বিস্মিত হয়ে যান, কারণ তিনি এই জাহাজটিকে চিনতেন। কয়েক সপ্তাহ আগেই নিউ ইয়র্ক বন্দরে তার সঙ্গে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগসের দেখা হয়েছিল। তারা একসঙ্গে ডিনারও করেছিলেন। দুজনেই আটলান্টিকে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই পরিচিত জাহাজটি সমুদ্রের মাঝখানে কিভাবে ভেসে বেড়াচ্ছে। মোরহাউস সিদ্ধান্ত নিলেন জাহাজটিতে লোক পাঠানো হবে। 3 জন নাবিক একটি ছোট্ট নৌকার মাধ্যমে মেরি সেলেস্টের দিকে এগিয়ে যান। সমুদ্রের ঢেউয়ের মধ্যে তারা ধীরে ধীরে জাহাজটির কাছে পৌঁছায়। আর ঠিক সেই মুহূর্তে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক রহস্য। কারণ জাহাজের ডেকে উঠে তারা যা দেখলো তা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। জাহাজের মধ্যে একজন মানুষও নেই, না ক্যাপ্টেন ব্রিগস, না তার স্ত্রী সারা, এমনকি না তাদের ছোট্ট মেয়ে সোফিয়া। 7 জন নাবিক পর্যন্ত অদৃশ্য, কেউই নেই। প্রথমে তারা পুরো জাহাজকে তন্ন তন্ন করে খুঁজলো। নাবিকদের থাকার জায়গা থেকে শুরু করে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্নই নেই। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল জাহাজটি পরিত্যক্ত মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল কয়েক মিনিট আগেও এখানে মানুষ ছিল। ক্যাপ্টেনের কেবিনে ঢুকে তারা দেখতে পারলেন ব্যক্তিগত জিনিসপত্র প্রায় সব জায়গায় ঠিক মতো রাখা আছে। কাপড় চোপড়, জাহাজের দলিলপত্র, আসবাবপত্র এবং সবকিছুই। এরপর তারা কার্গো পরীক্ষা করলো। 1701 ব্যারেল শিল্প অ্যালকোহলের বেশিরভাগই অক্ষত। কোনো বড় ধরনের লুটপাটের চিহ্নও নেই। যদি কোনো জলদস্যুদের আক্রমণ হতো তাহলে তারা নিশ্চয়ই এই মূল্যবান মালামালকে নিয়ে যেত, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। তদন্তকারীরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন, জাহাজের লাইফ বোটটিও নেই, যে ছোট নৌকাটি জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হতো। এর মানে সম্ভবত সবাই স্বেচ্ছায় জাহাজ ছেড়ে পালিয়েছিল। ক্যাপ্টেন মোরহাউস দ্রুত সিদ্ধান্ত নিলেন জাহাজটিকে এখনই নিরাপদ বন্দরে নিয়ে যেতে হবে, কারণ এই ঘটনাটি তদন্ত হওয়া খুবই জরুরি। কিন্তু তখনও কেউ কল্পনা করতে পারেনি এই তদন্ত শেষ পর্যন্ত পৃথিবীর অন্যতম বিখ্যাত অমীমাংসিত রহস্যে পরিণত হবে। 1872 সালে ডিসেম্বর মাস মেরি সেলেস্টকে নিরাপদে জিব্রাল্টার বন্দরে নিয়ে আসা হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ এবং আমেরিকা জুড়ে। পত্রিকাগুলোতে একের পর এক শিরোনাম প্রকাশ হতে থাকে। মানুষ জানতে চায় কোথায় গেল ক্যাপ্টেন ব্রিগস, কোথায় গেল তার পরিবার, এবং কোথায় গেল তাদের সাথে যাওয়া 7 জন দক্ষ নাবিক। ব্রিটিশ কর্তৃপক্ষ অবিলম্বে তদন্ত শুরু করে, কারণ সমুদ্র আইনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যদি কোনো পরিত্যক্ত জাহাজ উদ্ধার করা হয় তাহলে উদ্ধারকারীরা আর্থিক পুরস্কার পেতে পারে। আর এই কারণেই তদন্তকারীরা সন্দেহ করতে শুরু করে এই ঘটনার পেছনে কি দেই গ্রাটিয়া নাবিকদের কোনো হাত আছে। আর এই সন্দেহের কারণেই দেই গ্রাটিয়ার ক্যাপ্টেন ডেভিড মোরহাউস এবং তার নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা চলে যায়। তাদের বক্তব্য খুঁটিয়ে পরীক্ষা করা হয়, কিন্তু তদন্তকারীরা কোনো অসঙ্গতি খুঁজে পাননি। অন্যদিকে তদন্তকারীরা মনোযোগ দেয় মেরি সেলেস্টের ভেতরের সূত্রের দিকে। লগবুকের শেষ এন্ট্রি লেখা ছিল 1872 সালে 25শে নভেম্বর। এরপর তদন্তকারীরা জাহাজের কার্গো পরীক্ষা করে। 1701 ব্যারেল শিল্প অ্যালকোহলের মধ্যে কয়েকটি ব্যারেল খালি পাওয়া যায়। প্রথমে এটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু পরে এই তথ্যই হয়ে উঠবে রহস্য সমাধানের অন্যতম সূত্র।
এছাড়া দেখা যায় জাহাজে সামান্য পরিমাণ জল ঢুকেছিল, প্রায় 3.5 ফুটের মতো উচ্চতায় জল জমেছিল, কিন্তু সেটি কোনোভাবেই জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো নয়। অভিজ্ঞ ক্যাপ্টেন ব্রিগস জানতেন এতটুকু জল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে তিনি কেন জাহাজ ছাড়বেন? তদন্তকারীরা আরো একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, জাহাজের একটি পাম্প ঠিকমতো কাজ করছিল না। এরপর শুরু হয় সবচেয়ে সূক্ষ্মতম তদন্ত। জাহাজের প্রতিটি কক্ষ পরীক্ষা করা হয়, প্রতিটি দরজা, প্রতিটা বাক্স, প্রতিটি দাগ। তারা খুঁজে দেখেন কোনো সংঘর্ষ হয়েছে কিনা। যদি কোনো জলদস্যুরা আক্রমণ করত তাহলে তারা এসব নিয়ে যেত। শিল্প অ্যালকোহল সেই সময় অত্যন্ত মূল্যবান ছিল। জলদস্যুরা কখনোই এত মূল্যবান পণ্য সামগ্রীকে ফেলে রেখে যেতে পারে না। কিন্তু তদন্ত যত এগোতে থাকে রহস্য তত গভীর হতে থাকে। আর ঠিক তখনই তদন্তকারীদের নজরে পড়ে সেই কার্গোর দিকে, শিল্প অ্যালকোহলের ব্যারেলগুলোতে। জাহাজটি 1701 ব্যারেল শিল্প অ্যালকোহল নিয়ে রওনা দিয়েছিল। আজকের দিনে এটি একটি সাধারণ রাসায়নিক পদার্থ মনে হতে পারে, সামান্য পরিমাণ অসাবধানতা বড় একটি বিপর্যয় ডেকে আনতে পারত। তদন্তে দেখা যায় 1701টি ব্যারেলের মধ্যে কয়েকটি ব্যারেল খালি। যে ব্যারেলগুলো খালি ছিল সেগুলি তৈরি হয়েছিল অপেক্ষাকৃত ছিদ্রযুক্ত কাঠ দিয়ে, অর্থাৎ সেই ছিদ্র দিয়ে অ্যালকোহলের বাষ্প বেরিয়ে আসতে পারে। এবার একটু ভাবুন, আপনি একটি বন্ধ জায়গায় আছে, চারপাশের বাতাসে অত্যন্ত দাহ্য অ্যালকোহলের বাষ্প জমছে। হঠাৎই একটা বিকট শব্দ শোনা যায়। তখন আপনাদের কি মনে হবে? স্বাভাবিকভাবেই আপনি হয়তো ভাববেন যে কোনো মুহূর্তে জাহাজে একটা বড় বিস্ফোরণ ঘটতে পারে। গবেষকদের মতে ঠিক হয়তো এমনই হয়েছিল মেরি সেলেস্টের ক্ষেত্রে। কল্পনা করুন 1872 সালে নভেম্বর মাসের ঠান্ডা একটি রাত, আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভেসে চলছিল একটি জাহাজ। হঠাৎ জাহাজের নিচের অংশ থেকে ভেসে আসছে অদ্ভুত একটা শব্দ। হয়তো চাপের কারণে কোনো ব্যারেলের ঢাকনা সরে গিয়েছিল, অ্যালকোহল বাষ্প হয়ে হঠাৎই বেরিয়ে আসছিল, আর সেই কারণেই হয়তো একটি ছোট্ট বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছিল। ক্যাপ্টেন ব্রিগস ছিলেন অভিজ্ঞ মানুষ। তিনি জানতেন যদি সত্যি বিস্ফোরণ ঘটে তাহলে পুরো জাহাজে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যাবে। এবং জাহাজে তিনি শুধু একা নন, তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং তার 2 বছরের ছোট্ট কন্যা, এবং তার সাথে 7 জন নাবিক। গবেষকদের ধারণা ক্যাপ্টেন হয়তো সিদ্ধান্ত নেয় সাময়িকভাবে জাহাজটি খালি করার। সবার নিরাপত্তার জন্য তিনি হয়তো পরিকল্পনা করেছিলেন সবাইকে হয়তো লাইফ বোটে ওঠাবে। পরিস্থিতি একটু নিরাপদ মনে হলে তারা আবার জাহাজে ফিরে আসবে। শুনতে যথেষ্ট যুক্তিপূর্ণ, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। যদি সবাই লাইফ বোটে উঠে থাকে তাহলে সবাই কোথায় গেল? ধরে নেওয়া যাক যদি সত্যি লাইফ বোটটি দড়ি দিয়ে জাহাজের সঙ্গে বাঁধা ছিল, তাহলে কি কোনো সামুদ্রিক বড় ঢেউ এসে সেই দড়িটি ছিঁড়ে ফেলেছিল? আটলান্টিক মহাসাগরে এই ঘটনা অস্বাভাবিক কিছু নয়। একটি শক্তিশালী ঢেউ মুহূর্তের মধ্যে ছোট নৌকাকে দূরে ঠেলে দিতে পারে। একবার ভাবুন সেই দৃশ্য, দূরে অন্ধকারে ভেসে যাচ্ছে তাদের একমাত্র নিরাপদ জাহাজটি, আর তারা কোনো একটা ছোট্ট লাইফ বোটে আটকা। চারিদিকে শুধু উত্তাল সমুদ্র। হয়তো তারা সাহায্যের জন্য চিৎকারও করেছিল, হয়তো জাহাজে ফেরার চেষ্টাও করেছিল, কিন্তু প্রকৃতির শক্তির সামনে মানুষ সত্যিই অসহায়। কিন্তু এখানেই বড় সমস্যা রয়ে যায়, কারণ তদন্তকারীরা তখনও সেই লাইফ বোট খুঁজে পায়নি। না কোনো ভাঙা অংশ, না কোনো মৃতদেহ, না কোনো ব্যক্তিগত জিনিসপত্র। 1872 সালে যখন মেরি সেলেস্টের রহস্য প্রকাশে আসে তখন শুধু তদন্তকারীরা নয়, সাধারণ মানুষও উত্তর খুঁজতে শুরু করে। কিন্তু একটি সমস্যা ছিল, প্রমাণ ছিল খুবই কম, প্রশ্ন ছিল অনেক বেশি। আর যখন বাস্তব কোনো উত্তর পাওয়া যায় না তখন শুরু হয় মানুষের কল্পনা। পরবর্তী 150 বছরে মেরি সেলেস্টকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য গল্প। প্রথমেই আসা যাক ভূতের গল্পে। মেরি সেলেস্ট আবিষ্কার হওয়ার পর থেকেই সংবাদপত্র ঘটনাটিকে ঘোস্ট শিপ বলতে শুরু করে। এই ঘটনাটি এতটাই অস্বাভাবিক ছিল যে অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করলো জাহাজটিতে কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব ছিল। কিছু কিছু নাবিক দাবি করত সমুদ্রে নাকি কিছু কিছু জাহাজ অভিশপ্ত হয়ে যায়। সবচেয়ে মজার বিষয় হলো মেরি সেলেস্টের আগের নাম ছিল অ্যামাজন, আর সেই নামের সময় থেকেই জাহাজটি একের পর এক দুর্ঘটনার শিকার ছিল। এইসব দেখে অনেকেই বলতে শুরু করে হয়তো জাহাজের ওপর কোনো অভিশাপ ছিল। এরপর আসে আরেকটি তত্ত্ব যেটি আরো বেশি ভয়ঙ্কর, সমুদ্র দানব তত্ত্ব। আজকের দিনে বিষয়টি হাস্যকর মনে হলেও 19 শতকে বিশাল সমুদ্রের অধিকাংশই ছিল মানুষের অজানা। মানুষ তখন গভীর সমুদ্র সম্পর্কে খুবই কম জানতো, তাই অনেকেই বিশ্বাস করত সমুদ্রের নিচে বিশাল অজানা প্রাণীরা বাস করে। কেউ বলতে শুরু করে কি দৈত্যকার অক্টোপাস আক্রমণ করেছিল, আবার কেউ বলতো দৈত্যকার হাঙর মাছ অথবা কোনো অজানা সামুদ্রিক প্রাণী জাহাজের মানুষদের টেনে নিয়ে গেছে। এমনকি কিছু সংবাদপত্রে বিশাল সামুদ্রিক সাপের গল্প প্রকাশিত হয়েছিল। জাহাজে কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো ক্ষতিকর চিহ্ন নেই, কোনো বিশাল প্রাণীর উপস্থিতির প্রমাণ নেই। ফলে এই তত্ত্ব খুব দ্রুত বাতিল হয়ে যায়। কিন্তু 20 শতাব্দীতে এসে জন্ম নেয় এক নতুন ধারণা, এলিয়েন অপহরণের তথ্য। মেরি সেলেস্টের মানুষদের হয়তো ভিন গ্রহের প্রাণীরা অপহরণ করেছিল। তাদের যুক্তি ছিল যেহেতু কোনো মৃতদেহ নেই, কোনো সহিংসতা বা কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, তাহলে কি আকাশ থেকেই কেউ এসে পুরো জাহাজের ক্রুকে নিয়ে গেছে? কিছু লোক দাবি করে জাহাজটি নাকি সময়ের ফাঁদে পড়েছিল। অবশ্য এসব তত্ত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু রহস্যপ্রেমীরা এইসব গল্প আলোচনা করেন। সময়ের সঙ্গে সঙ্গে মেরি সেলেস্ট
বাস্তব ঘটনার থেকে কিংবদন্তিতে বেশি পরিণত হয়। 150 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মেরি সেলেস্টের নাম আজও মানুষের কৌতূহল জাগিয়ে তোলে। জাহাজটি উদ্ধার হওয়ার পরও আরো কয়েকবার ব্যবহার করা হয়েছিল। অনেকেই মনে করেন রহস্য আবিষ্কারের পর এই গল্পের শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তবে তা নয়। মেরি সেলেস্ট আরো কয়েক বছর সমুদ্রে চলাচল করেছিল, নতুন মালিক, নতুন ক্যাপ্টেন এবং নতুন যাত্রা। কিন্তু অদ্ভুতভাবে তাদের জীবনেও শান্তি কখনো ফিরে আসেনি। তৎকালীন ক্যাপ্টেন গিলম্যান পার্কার প্রতারণামূলক বীমা জালিয়াতির পরিকল্পনা করেন বলে অভিযোগ উঠে আসে। পরিকল্পনা ছিল জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হবে, তারপর বীমার টাকার দাবি করা হবে। হাইতি উপকূলের কাছে একটি প্রবাল প্রাচীরে ধাক্কা দিয়ে মেরি সেলেস্টকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। আর শেষ পর্যন্ত যে জাহাজ একসময় পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক রহস্যে ঘেরা কেন্দ্রবিন্দুতে ছিল, তার যাত্রা সেখানেই শেষ হয়ে যায়। আর এই ছিল ভুতুড়ে জাহাজ মেরি সেলেস্টের রহস্য। আমরা প্রতিটি ঘটনার ব্যাখ্যা চাই, কিন্তু পৃথিবীতে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলো হয়তো পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। মেরি সেলেস্ট সম্ভবত সেরকমই একটি ঘটনা। যে সমুদ্র শতাব্দীর পর শতাব্দী জাহাজ গিলে খেয়েছে, সেই সমুদ্রই হয়তো মেরি সেলেস্টের প্রকৃত গল্পটাও নিজের কাছে রেখে দিয়েছে। এটি এমন একটি গল্প যেটি প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর ভূতের গল্পগুলো আসলেই বাস্তব। 150 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু মেরি সেলেস্টের রহস্য আজও অমীমাংসিত। আপনাদের কি মনে হয় ক্যাপ্টেন ব্রিগস এবং তার সঙ্গীদের আসলে কি হয়েছিল? অ্যালকোহল বিস্ফোরণের আতঙ্ক, নাকি এমন কিছু সত্য যেটি আমাদের আজও অজানা? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এবং আরো এরকমই ইতিহাস, রহস্য, অজানা গল্প, নানা রকমের সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো বাস্তব জীবনের অবিশ্বাস্য গল্প দেখতে বা শুনতে চাইলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।